আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আজকে তোমাদেরকে সলভ করাবো তোমাদের গণিত বইয়ের অধ্যায় 17 এর পরিসংখ্যান চ্যাপ্টার। আজকে আমরা পরিসংখ্যান চ্যাপ্টারের A to Z নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। দেখো, আমরা খাতায় কয়েকটি প্রশ্ন লিখেছি যে মধ্যক শ্রেণীর মধ্যমান বের করো, প্রচুরক, মধ্যক নির্ণয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, আয়তলেখ অঙ্কন, বহুভুজ এবং অজীব রেখা। এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা ভালো করে সলভ করা শিখো, আশা করছি যে তোমাদের পরিসংখ্যান ম্যাথ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। চলো তাহলে আমরা ক নং দিয়ে শুরু করি। ক নংয়ে কী বলা হয়েছে দেখো, মধ্যক শ্রেণীর মধ্যমান বের করো। মধ্যক শ্রেণীর মধ্যমান। এখন দেখো, আমরা সাধারণত কিন্তু বুঝে থাকি যে মধ্যক শ্রেণীটা কিন্তু মাঝখানে হয়ে থাকে, কিন্তু সচরাচর কিন্তু অনেক সময় সেটা হয় না। তখন কিন্তু তোমরা আটকে যাবা, বিশেষ করে যখন এমসিকিউ সলভ করবা তখন করণীয় কি, তোমরা তখন কিভাবে মধ্যক শ্রেণীর মধ্যমানটা বের করবা। দেখো এইখানে দেখো যে গণসংখ্যা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা গণসংখ্যাকে তোমরা যোগ করবা। যেমন 3, 5 যোগ করলে 8, 8 আর 9 যোগ করলে 17, 17 আর 6 যদি যোগ করো তাহলে 23, 23 আর 4 যোগ করলে 27। এখন এই 27কে যদি তোমরা 2 দ্বারা ভাগ করো, দেখো 27/2, তাহলে পাবো কত আমরা 13.5। এই 13.5 হচ্ছে আমাদের কি মধ্যক শ্রেণীর মধ্যমান। দেখো আমরা একটু যদি ক্যালকুলেশন করি, 3 আর 5 যোগ করলে 8, 8 আর 9 কত 17, তার মানে 13কে ওভারটেক করে, তার মানে এই ঘরে আমাদের মধ্যমান। আবার এই পাশ থেকে যদি ট্রাই করি, 4 আর 6 কত 10, 10 আর 9 19, তাও কিন্তু 13কে ওভারটেক করে, তার মানে এই ঘরে আমাদের মধ্যমান। এবার আমরা ক নং সলভ করি। ক নং কী বলা হয়েছে, মধ্যক শ্রেণীর মধ্যমান বের করো। মধ্যক শ্রেণীর মধ্যমান, প্রথমে আমরা মধ্যক শ্রেণীটা নিব এখান থেকে। এখানে দেখো আমরা মধ্যক শ্রেণী কোনটা দেখতে পাচ্ছি, এই যে এইটা আমাদের মধ্যক শ্রেণী, যেহেতু এটা মাঝখানে রয়েছে, এটা আমাদের মধ্যক শ্রেণী। আমরা প্রথমে লিখব মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী, এখন আমাদের মধ্যক শ্রেণী কোনটা, 30 আর 34, এটা আমাদের মধ্যক শ্রেণী। কিন্তু আমরা বের করব কি, আমরা বের করব মধ্যক শ্রেণীর মধ্যমান। তাহলে আমরা লিখব অতএব মধ্যক শ্রেণীর মধ্যমান। এখন মধ্যক শ্রেণীর মধ্যমান আমরা বের করার জন্য কি করব, প্রথমে এই 30 আর 34 এটা যোগ করব, ডিভাইডেড অর্থাৎ ভাগ করব 2 দিয়ে। 30 আর 34 যদি আমরা যোগ করি তাহলে পাবো 64, 64 ভাগ 2, 64কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 32 অর্থাৎ 32। এটাই মধ্যক শ্রেণীর মধ্যমান, অর্থাৎ মধ্যক শ্রেণীর মধ্যমান আমরা কত পেলাম, আমরা পেলাম 32। খুবই সহজ এই কোশ্চেনটা। আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো মধ্যক শ্রেণীর মধ্যমান কীভাবে বের করবা, প্রথমে তোমরা দেখবা এখানে মধ্যক শ্রেণী কোনটা, মাঝখানে যেটা থাকে সেটা মধ্যক শ্রেণী। সেটা প্রথমে লিখবা, লিখার পরে 2 দিয়ে ভাগ করবা, 2 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা তোমরা পাবা সেটাই তোমাদের কি মধ্যক শ্রেণীর মধ্যমান। আশা করছি তোমরা ক নং খুব সহজেই বুঝছো। তাহলে আমাদের ক নং সলভ করা শেষ। এখন আমরা খ নংয়ে দেখতে পাচ্ছি প্রচুরক নির্ণয়, অর্থাৎ আমরা এখন প্রচুরক নির্ণয় করব। দেখো প্রচুরক নির্ণয় করার জন্য কিন্তু কোনো ছক আঁকতে হয় না, সরাসরি আমরা একটা সূত্র লিখব প্রচুরক নির্ণয়ের জন্য। চলো আমরা প্রচুরক নির্ণয় করি। সুতরাং আমরা লিখব প্রচুরক। প্রচুরক, দেখো প্রচুরক নির্ণয়ের একটা সূত্র রয়েছে, সূত্রটা কি, L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু H। এটা প্রচুরক নির্ণয় সূত্র। সূত্রটা কি, L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু H। এখন আমরা সাইড নোট বের করবো, অর্থাৎ এই সাইড নোট বের করা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সাইড নোট, দেখো আমরা সাইড নোটে কী বের করব, L এর মান, F1 এর মান, F1 এর মান, F2 এর মান, H এর মান কোথা থেকে আমরা পেলাম সেটা আমরা বের করব। প্রথমে আমরা বের করব L এর মান। L এর মান, L এর মান তোমরা কীভাবে বের করবা, দেখবা যে এখানে সর্বোচ্চ যে গণসংখ্যা, মনোযোগ দিও, সর্বোচ্চ যে গণসংখ্যা, সেই গণসংখ্যার উপরে আমরা যে দেখতে পাচ্ছি শ্রেণী ব্যবধান, সেই শ্রেণী ব্যবধানের যে প্রথম সংখ্যা, অর্থাৎ মধ্যমান যে শ্রেণী ব্যবধানের যে প্রথম সংখ্যা, সেটাই আমাদের L এর মান। আমি আরও একবার বলছি তোমাদের, গণসংখ্যা যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে সর্বোচ্চ গণসংখ্যা যাবা, সর্বোচ্চ গণসংখ্যার উপরে যে শ্রেণী ব্যবধানের প্রথম সংখ্যায় কি তোমার L এর মান। আশা করছি বুঝছো। এরপর F1 এর মান, আমরা F1 এর মান বের করব।
F1 এর মান হলো, এখানে আবার সর্বোচ্চ গুণসংখ্যায় যাবা, সর্বোচ্চ গুণসংখ্যায় প্রথমে লিখবা, লিখার পর এটার সাথে মাইনাস করবা তার আগের সংখ্যা কত 5, লিখলাম আমরা 5, মাইনাস করো তাহলে কত পাবো আমরা 4। এখন আসে F2 এর মান হচ্ছে আবার সর্বোচ্চ গুণসংখ্যা লিখবা, সর্বোচ্চ গুণসংখ্যার সাথে মাইনাস করবা কোনটা, তার পরের সংখ্যা 6, তাহলে পেলাম হচ্ছে কত 3। এখন আসো আমাদের আরও একটি মান বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এইচটা আমরা কীভাবে বের করবো, এইচ হচ্ছে ব্যবধান, অর্থাৎ হচ্ছে এই যে 20 থেকে 24-এর মধ্যে কত ব্যবধান রয়েছে সেটা তোমরা হিসাব করো তো, দেখি কাউন্ট করো 20 থেকে 24-এর মধ্যে কত থাকতে পারে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে 4 রয়েছে, বাট এখানে কিন্তু 4 নয়, এখানে হচ্ছে 5, ব্যবধান হচ্ছে 5। তোমার হচ্ছে 20 সহ তোমাকে কাউন্ট করতে হবে, 20, 21, 22, 23, 24, তার মানে হবে 5। আমরা এইচ এর মান পেলাম কত, এই যে হচ্ছে 5। এবার আমরা মানগুলো বসাবো, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের প্রচুরক নির্ণয় করা হয়ে যাবে। দেখো প্রথমে এল এর মান কত পেলাম 30 যোগ F1 এর মান কত পেলাম 4, এই যে দেখো 4, F1 এর মান নিচে আবার লিখবো 4 যোগ F2 এর মান কত 3 ইন্টু এইচ এর মান হচ্ছে কত এই 5। চলে এখন আমরা লিখি হচ্ছে 30 এখানে, এরপরে 4 আর 5 যদি যোগ করি, গুণ করি, 4 5 কত 20, 4 আর 3 যোগ করলে 7। এখন এই 30-এর 30 এখানেই লিখব, যোগ এই 20-কে যদি 7 দ্বারা ভাগ করো তাহলে পাবো হচ্ছে আমরা 2.85। এখন এই 30-কে যদি আমরা 2.85 দ্বারা যোগ করি তাহলে পাবো হচ্ছে 32.85। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের প্রচুরক। দেখো আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের। প্রথমে আমরা একটি সূত্র লিখেছি L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু এইচ, এটা হচ্ছে প্রচুরক নির্ণয় সূত্র, এটা তোমরা একদম মুখস্থ করে ফেলবা। এরপরে আমরা এল এর মানটা কীভাবে বের করেছি, এখানে সর্বোচ্চ যে গুণসংখ্যার উপরে যে শ্রেণী ব্যবধানের প্রথম সংখ্যা, মধ্যমান শ্রেণীর প্রথম সংখ্যা হচ্ছে এল এর মান, F1 এর মান সর্বোচ্চ গুণসংখ্যা তার আগের সংখ্যার সাথে বিয়োগ করলে F1 এর মান পাবো, অ্যান্ড হচ্ছে F2 এর মান হচ্ছে সর্বোচ্চ গুণসংখ্যার পরের সংখ্যার সাথে বিয়োগ করলে আমরা পাবো। আর হচ্ছে এইচ এর মান কোথায় পাবো আমরা, এইচ এর মান হচ্ছে ব্যবধান, 20 থেকে 24-এর মধ্যে কত ব্যবধান রয়েছে, আমাদের 5 ব্যবধান রয়েছে, এটাই হচ্ছে এইচ এর মান। আর তারপর আমরা কি করলাম, এল এর মান বসিয়েছি, F1 এর মান বসিয়েছি, F1 এর মান বসিয়েছি, অ্যান্ড F2 এর মান বসিয়েছি, এরপর হচ্ছে এইচ এর মান বসিয়েছি, তারপরে 30-এর 30 বসিয়েছি, 4 আর 5 গুণ করেছি, 4 5 20, আর 4 আর 3 যোগ করলে 7। এখন দেখো 20-কে 7 দ্বারা ভাগ করলে 2.85 পাবো। তারপরে আমরা কি করেছি, 30-এর সাথে 2.85 আমরা যোগ করে পেলাম হচ্ছে 32.85। এটা হচ্ছে খ নং-এর আনসার। তাহলে আমরা খ নং শেষ করলাম, এখন আমরা গ নং সলভ করবো। দেখো গ নং কি বলা হয়েছে, মধ্যক নির্ণয় করো। কি বলা হয়েছে, মধ্যক নির্ণয় করো। চলো মধ্যক নির্ণয়ের জন্য প্রথমে একটা ছক আঁকতে হবে, এরকম তোমরা ছকটা এঁকে নেবে। দেখো ছকটা হবে কীরকম, এইভাবে হচ্ছে 3টা বক্স হবে, আর এইভাবে হবে, এখানে তোমার যে কটা বক্স থাকবে 1 2 3 4 5 6, এখানে কিন্তু 6টা বক্স হবে 1 2 3 4 5 6। এই নিচেরটা তুমি চাইলে তুমি দিতেও পারো, নাও দিতে পারো। দেখো আমরা কিভাবে সলভ করলাম। প্রথমে আমরা এখানে যে আমাদের শ্রেণী ব্যবধান, এই যে শ্রেণী ব্যবধান আমরা এইটাই কিন্তু এখানে আমরা লিখেছি, অ্যান্ড হচ্ছে গুণসংখ্যা, আমরা গুণসংখ্যা এখানে লিখেছি। এরপরে লিখতে হবে কি ক্রমযোজিত গুণসংখ্যা। এখন তোমার মাথায় রাখতে হবে, যখন তোমার প্রশ্নে বলা হবে যে মধ্যক নির্ণয় করো, তখন তোমার মাথায় আনতে হবে যে মধ্যক নির্ণয়ের জন্য আমাদের একটা ছক আঁকতে হবে। সেই ছকটা কি, শ্রেণী ব্যবধান, গুণসংখ্যা, ক্রমযোজিত গুণসংখ্যা, অর্থাৎ হচ্ছে ক্রমযোজিত গুণসংখ্যা তোমাকে এখানে নিয়ে আসতে হবে। দেখো তাহলে আমরা শ্রেণী ব্যবধান এখান থেকে পেলাম, গুণসংখ্যা এখান থেকে পেলাম। এখন এই ক্রমযোজিত গুণসংখ্যা কিভাবে আমরা পেলাম, দেখো এইভাবে বের করবা, 3-এর 3, তারপর হচ্ছে এইটার নিচের সংখ্যার সাথে এটা আর গুণ করবা, যোগ করবা। 3 আর 5-এ যোগ করলে কত আসে 8, 58-এ যোগ করলে কত আসে 17, তারপর হচ্ছে এই 17 আর 6 যোগ করলে কত আসে 23, 23 আর 4-এ যোগ করলে কত 27। এইভাবে হচ্ছে ক্রমযোজিত গুণসংখ্যা তোমরা বের করবা। দেখো আমি আরও একবার বলে দিচ্ছি, প্রথমে এই গুণসংখ্যা এখানে নিয়ে বসাবা, তারপরে এই 3-এর সাথে 5 যোগ করবা 8, 8-এর সাথে 9 যোগ করলে 17, 17-এর সাথে 6 যোগ করলে 23, 23 সাথে 4 যোগ করলে 27। এটা হচ্ছে আমাদের ক্রমযোজিত গুণসংখ্যা বের করা। এরপর আসো আমরা মধ্যক নির্ণয় করব। এখন দেখো মধ্যক নির্ণয়ের কিন্তু একটা সূত্র রয়েছে, কি রয়েছে, একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে। মধ্যক নির্ণয়, দেখো L প্লাস
এন ডিভাইডেড টু মাইনাস হচ্ছে এফ সি ইন্টু এইচ ডিভাইডেড এফ এম, এটা কিন্তু এইচ। আমরা কি করলাম দেখো, মধ্যক নির্ণয়ের একটি সূত্র লিখেছি। সূত্রটা কি? এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি ইন্টু এইচ ডিভাইডেড এফ এম, এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র। চলো আমরা এখন মানগুলো বের করি। দেখো প্রথমে এল এর মান কিন্তু আমরা ক্ষণে আলোচনা করেছি। কোথায় পাবো আমরা? এল এর মান হচ্ছে আমরা পেয়েছিলাম হচ্ছে 30, এই যে সর্বোচ্চ গুণ সংখ্যার উপরের মধ্যমানের প্রথম সংখ্যা। এরপর আমরা এন এর মান লিখব, অর্থাৎ এন এর মান হচ্ছে এই যে টোটাল যে গণ সংখ্যার যোগফল, এই যে টোটাল গণ সংখ্যার যোগফল তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এন এর মান কত? 27। এরপর এফ সি এর মান, এরপর কি? এফ সি এর মান। এখন তোমরা দেখো এখানে এফ সি এর মান কোনটা? এফ সি এর মান হচ্ছে এখানে যে সর্বোচ্চ গণ সংখ্যা, ক্রমযুক্ত গণ সংখ্যার উপরের সংখ্যা, অর্থাৎ হচ্ছে এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে সর্বোচ্চ গণ সংখ্যা কত? 9। এই 9-এর ক্রমযুক্ত গণ সংখ্যা কত? 17। এই 17-এর উপরের যে সংখ্যা, এইটাই হচ্ছে এফ সি এর মান 8। আরও একবার দেখো তোমরা, আমি কি বলছি যে এফ সি এর মান কোথা থেকে বের করলাম আমরা? এই যে সর্বোচ্চ গণ সংখ্যা 9, এই সর্বোচ্চ গণ সংখ্যার এই পাশে যে ক্রমযুক্ত গণ সংখ্যা তার উপরের সংখ্যাই হচ্ছে এফ সি এর মান। এরপর আর কি রয়েছে? এইচ এর মান। এইচ এর মান কিন্তু তোমরা অলরেডি জানো যে এইচ এর মান হচ্ছে ব্যবধান। প্রতিবার ব্যবধান রয়েছে কত? 20 থেকে 24, 5 করে ব্যবধান রয়েছে। এরপর এফ এম এর মান। এফ এম এর মান হচ্ছে সর্বোচ্চ গুণ সংখ্যা। এখানে সর্বোচ্চ গুণ সংখ্যা কত? সর্বোচ্চ গুণ সংখ্যা হচ্ছে 9, আমরা সেটাই লিখব। এই সর্বোচ্চ গুণ সংখ্যা হচ্ছে 9। দেখো জাস্ট এখন আমরা মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের মধ্যক বের হয়ে যাবে। চলো, এল এর মান কত? 30, বসলাম 30, যোগ এন এর মান কত? এন এর মান 27, এ ডিভাইডেড 2 মাইনাস এফ সি এর মান কত? এফ সি এর মান 8 ইন্টু এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 5 মানে 5, অ্যান্ড এফ এম এর মান কত? 9। চলো আমরা ক্যালকুলেশন করি। এখানে 30-এর 30 যোগ, এরপর 27কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত আসতেছে? 13.5, এটা 13.5, এটা কিন্তু পয়েন্ট আসবে 13.5 মাইনাস হচ্ছে 8। এরপর 5কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 0.55, অর্থাৎ হচ্ছে 0.55 আসবে। এরপর এই 30-এর 30 এখানে লিখব। 13.5 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 5.5 ইন্টু হচ্ছে 0.55। এখন এই প্রত্যেকটাকে ক্যালকুলেশন করো, অর্থাৎ হচ্ছে 5.5-এর সাথে 0.55 যদি গুণ করো, গুণ করে 30-এর সাথে যোগ করলে কত পাওয়া যায়? আমরা একটু আলাদা করতে পারি। এই 30-এর 30 লিখতে পারি, যোগ 5.5 আর হচ্ছে 0.55 যদি আমরা যোগ করি 5, তাহলে আসতে হচ্ছে 3.0। আমরা অনলি 3 লিখে দিব, কারণ দশমিকের পরে যে 0 থাকে ওটা দিলেও হয়, না দিলেও হয়। এখন দেখো 30-এর সাথে যদি 3 যোগ করি তাহলে আসতেছে কত আমাদের? 33। এটা হচ্ছে আমাদের মধ্যক। দেখো আমরা কি করলাম, আরও একবার আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে মধ্যক নির্ণয়ের জন্য এরকম একটা ছক আঁকতে হবে। শ্রেণী ব্যবধান তোমাদের বইয়ে থাকবে, গুণসংখ্যাও থাকবে, শুধু ক্রমযুক্ত গুণসংখ্যা বের করবা। প্রথমে এটা বসাবো, এটার সাথে এটা যোগ করে এটা, এটার সাথে এটা যোগ করে এইটা, এটার সাথে এটা যোগ করে এটা, এটার সাথে এটা যোগ করে এটা। এরপরে মধ্যক নির্ণয়ের একটা সূত্র রয়েছে, এল প্লাস এন ডিভাইডেড 2 মাইনাস এফ সি ইন্টু এইচ ডিভাইডেড এফ এম। এরপর হচ্ছে এল এর মান তো আমি অলরেডি বলে দিয়েছি যে সর্বোচ্চ যে মধ্যক শ্রেণীর প্রথম সর্বোচ্চ গুণ সংখ্যার বা এই যে প্রথম যে সংখ্যা এটা হচ্ছে এল এর মান। এরপর সে এন এর মান হচ্ছে টোটাল গুণ সংখ্যার যোগফল। এফ সির মান সর্বোচ্চ গুণ সংখ্যার যে ক্রমযুক্ত গুণ সংখ্যা তার উপরেরটা। এরপর এইচ এর মান মানে হচ্ছে ব্যবধান 5 করে। এরপর এফ এম এর মান কত? এফ এম এর মান হচ্ছে 9, অর্থাৎ 9 কি? সর্বোচ্চ গুণ সংখ্যা। এরপর তুমি মানগুলো বসাও, মানগুলো বসে ক্যালকুলেশন করো। দেখো এল এর মান বসিয়েছি, এন এর মান বসিয়েছি 2 মাইনাস এফ সি এর মান 8, এরপর এইচ এর মান 5, এফ এম এর মান 9। এরপর 30-এর 30, 27কে 2 দ্বারা ভাগ করলে 13.5 মাইনাস 8 ইন্টু 5কে 9 দ্বারা ভাগ করলে 0.55
এরপরে 30 13.5 থেকে 8 বিয়োগ করলে 5.5 গুণন এই পাশে যাচ্ছিল তাই। এরপর আমরা 30 লিখেছি, 5.5 সাথে 0.55 যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে 3.0, আমরা অনলি 3 লিখেছি। এরপর 30 সাথে 3 যোগ করলে 33। আশা করছি গ নংয়ের মধ্যক তোমরা বুঝছো। এরপর আসো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব, অর্থাৎ হচ্ছে মধ্যক আমাদের শেষ। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। চলো তাহলে আমরা শুরু করি। দেখো আমরা একটি ছক এঁকেছি এখানে, অর্থাৎ হচ্ছে তুমি যদি গড় নির্ণয় করতে চাও তাহলে তোমাদের কিন্তু এরকম একটা ছক আঁকতে হবে। ছকটা কীরকম, এরকম মোট বক্স হবে 1 2 3 4 5টা, অর্থাৎ হচ্ছে 5টা বক্স হবে। প্রথম বক্সে থাকবে হচ্ছে শ্রেণী ব্যবধান, দ্বিতীয় বক্সে থাকবে গণসংখ্যা, তৃতীয় বক্সে থাকবে মধ্যমান, তারপর থাকবে হচ্ছে ধাপ বিচ্যুতি, এর লাস্টেটায় থাকবে এফআই ইউআই। এখন এই গণসংখ্যাকে ইংলিশে হচ্ছে এফআই দ্বারা প্রকাশ করা হয়, মধ্যমানকে এক্সআই দ্বারা প্রকাশ করা হয়, ধাপ বিচ্যুতিকে ইউআই দ্বারা প্রকাশ করা হয়, অ্যান্ড হচ্ছে এখানে লিখেছি আমরা এফআই ইউআই। অর্থাৎ তোমরা অনেকেই কিন্তু এখানে F1 U1 লেখে, ওটা লিখলেও কোনো সমস্যা নেই। এখন আমাদের প্রথমে কি করতে হবে, যদি তোমাদেরকে বলে যে গড় নির্ণয় করো, গড় নির্ণয় করতে বলি কিন্তু তোমাদের প্রথমে এরকম একটা ছক আঁকতে হবে। চলো তাহলে আমরা ছকটি পূরণ করি। যেমন শ্রেণী ব্যবধান, আমরা শ্রেণী ব্যবধান কিন্তু এইগুলোই নিয়েছি, অ্যান্ড গণসংখ্যা কিন্তু আমরা এইগুলোই নিয়েছি। এখন আমাদের বের করতে হবে কি, মধ্যমান। এখন এই মধ্যমানটা আমরা কীভাবে বের করব, সেটা হচ্ছে আমাদের মূল কাজ। প্রথমে দেখো এখানে দেখতে পাচ্ছ শ্রেণী ব্যবধান রয়েছে কত, 20 আর 24। আচ্ছা 20 আর 24 যদি আমরা যোগ করি তাহলে পাবো কত, 44। এই 44কে 2 দ্বারা ভাগ করতে হবে। 44কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো কত, 22। কত পাবো, 22। এটাই হচ্ছে আমাদের মধ্যমান। কি করলাম আরেকবার দেখো, এই যে শ্রেণী ব্যবধান, এই দুইটা প্রথমে যোগ করবা, যোগ করে 2 দ্বারা ভাগ করবা, মানে 20 আর 24 কত যোগ করলে 44, 44কে 2 দ্বারা ভাগ করলে 22। এটাই হচ্ছে আমাদের মধ্যমান। এরপরে দেখো আমাদের কিন্তু এটাও কিন্তু এরকম সিস্টেম, 25 আর 29 যোগ করলে যা হবে ওইটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কিন্তু এখানে পাবো। বাট আমরা এত ঝামেলা করতে যাব না, আমরা একটু শর্টকাটে করব। কিভাবে শর্টকাটে করা যায়, প্রথমটা তোমরা শুধু কষ্ট করে যোগ করে এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে এখানে বসাবা। এরপরে তোমরা প্রত্যেকবার 5 করে যোগ করবা। কেন 5 করে যোগ করবা, কারণ হচ্ছে প্রত্যেকটায় ব্যবধান রয়েছে কত করে, 5 করে, তার মানে 5 করে বাড়বে। তাহলে 22-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে পাবো কত, 27। 27-এর সাথে যদি আমরা 5 যোগ করি পাবো কত, 32। 32-এর সাথে যদি 5 যোগ করি পাবো কত, 37। এরপরে 37-এর সাথে যদি আমরা 5 যোগ করি পাবো কত, এই 42। এই গেল হচ্ছে মধ্যমান, মানে এক্সআই বের করলাম। এরপর আসো ধাপ বিচ্যুতি। এই ধাপ বিচ্যুতিটা বের করার কিছু টেকনিক রয়েছে, অ্যান্ড হচ্ছে তুমি সূত্রের সাহায্যে বের করতে পারবে, বাট সূত্রের সাহায্যে একটু সময় লাগে। দেখো আমি তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরো ধাপ বিচ্যুতির যে সূত্রটি হলো ইউআই সমান ইউআই, এইটা লিখলাম যেহেতু ধাপ বিচ্যুতি, এক্সআই মাইনাস হচ্ছে এ ডিভাইডেড হচ্ছে এইচ। এটা হচ্ছে ধাপ বিচ্যুতির একটা সূত্র। এখন দেখো এই এক্সআই মানে কি, এক্সআই মানে হচ্ছে এই যে মধ্যমানের যে প্রথম সংখ্যা 22, সেটা এখানে লিখবা 22 মাইনাস এর মান কত, এর মান হচ্ছে এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ সর্বোচ্চ গুণসংখ্যা, সর্বোচ্চ গুণসংখ্যার ডানে যে মধ্যমান রয়েছে এইটা হচ্ছে তোমার কিসের মান, এর মান 32। এর মান তাহলে কত, 32। আবারও বলছি, এর মান হচ্ছে সর্বোচ্চ যে গুণসংখ্যা, সর্বোচ্চ গুণসংখ্যার যে মধ্যমান সেটা হচ্ছে এর মান। আর এইচ মানে ব্যবধান, এইচ ব্যবধান তোমরা তো অলরেডি জানো, 5 হচ্ছে ব্যবধান। এখন আসো 22 থেকে যদি আমরা 32 বিয়োগ করি তাহলে -10, এর নিচে 5, কাটাকাটি করলে থাকে কত, -2। তো আমরা পাচ্ছি কত, -2। অর্থাৎ হচ্ছে আমরা এখানে পাচ্ছি কত, -2। আবার দেখো আমরা যদি এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে গেল, মানে আমরা প্রথমটা বের করলাম এই প্রথম বক্সের জন্য, এরপর আমরা দ্বিতীয় বক্সের জন্য আমরা যদি বের করি, দেখো আবার যদি লিখি এক্সআই মাইনাস এ, এরপর এইচ। এক্সআই হচ্ছে আমরা প্রথম ক্ষেত্রে, এটা কিন্তু প্রথম ক্ষেত্রে আমরা 22 নিয়েছি। এখন দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় বক্সের জন্য আমরা নেব কত, 27 মাইনাস এর মান কত, 32, আর ব্যবধান হচ্ছে 5। এখন দেখো 27 থেকে যদি আমরা 32 বিয়োগ করি তাহলে কত থাকতেছে বলো দেখি বন্ধুরা, থাকতেছে হচ্ছে
27 থেকে কত 32 বিয়োগ করলে থাকতেছে কত -5। এখন দেখো নিচে থাকতেছে 5। এখন দেখো এই 5 এর সাথে 5 কাটলে পরে আমরা পাচ্ছি কত -1। কত পাচ্ছি -1। তার মানে এখানে বসতেছে -1। এখন এইভাবে ক্যালকুলেশন করলে কিন্তু তুমি প্রত্যেকটা মান তোমরা কিন্তু পাবা, বাট এইটা হচ্ছে তোমার একটু সময়ের ব্যাপার। পরীক্ষার মধ্যে কিন্তু আমাদের এত সময় হাতে থাকবে না, যার কারণে শর্টকাট কীভাবে বের করবা দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে সর্বোচ্চ যে গুণসংখ্যা, তারপরে মধ্যমান, এই মধ্যমানের এই ডান পাশে তুমি একটা 0 বসাবা। 0 বসানোর পরে উপর দিকে যাবা -1, -2, -3, -4 যতগুলো বক্স থাকে বসাবা। আর নিচের দিকে যাবা, নিচের দিকে দিবা হচ্ছে +1, +2, +3, +4, +5 এইভাবে। আশা করছি বুঝছো। এইবার আসো FI UI। FI UI মানে কি? এই যে আমরা FI দেখতে পাচ্ছি, এই FI আর হচ্ছে এই UI, এই দুইটা আমরা এখানে লিখেছি, তার মানে এই দুইটাকে গুণ করতে হবে। দেখো আমরা FI আর UI, এই FI আর UI গুণ করব। 3 আর 2 যদি গুণ করি 3 দুগুণে 6 মানে 6, মাইনাস রয়েছে দিলাম মাইনাস। 5 আর 1 যদি গুণ করি 5 অক্ষে 5, মাইনাস রয়েছে দিলাম মাইনাস। এরপর আসো 9 এর সাথে যদি আমরা 0 গুণ করি তাহলে এই 0ই আসবে। এরপর 6 এর সাথে 1 গুণ করলে 6 একে 6, এরপরে 4 এর সাথে 2 গুণ করলে 4 দুগুণে 8। এই হচ্ছে আমরা গড় নির্ণয়ের যে সারণী, সেই সারণীটাকে আমরা প্রথমে পূরণ করলাম। এবার আমরা কি করব, এই যে গড় নির্ণয়ের যে সূত্রটি রয়েছে এই সূত্রটি আমরা লিখব। দেখো গড় নির্ণয়ের সূত্রটি কি? গড় নির্ণয়ের সূত্রটি হচ্ছে a প্লাস সামেশন অফ FI EY ডিভাইডেড হচ্ছে কত n ইন্টু হচ্ছে h। এখন আমাদের আরও একটি কাজ করা বাকি রয়েছে, সেটা হচ্ছে এই যে এইটার টোটালটার আমরা যোগফল বের করে নিই একটু। এখানে লিখবা সামেশন অফ FI EY। এখানে দেখো আমরা একটু ক্যালকুলেশন করি। 5 আর 6 যোগ করলে হচ্ছে -11, আর 8 আর 6 যোগ করলে হচ্ছে +14। +14 থেকে যদি আমরা এই -11 বিয়োগ করি তাহলে আমাদের থাকতেছে সমান সমান +3 থাকতেছে। আর একবার দেখো 6 আর 8 যোগ করলে 14 হচ্ছে প্লাসের, আর 5 আর 6 যোগ করলে মাইনাসের হচ্ছে কত তোমার 11 থেকে যদি 14 বিয়োগ করো থাকতেছে 3। যেহেতু বড়টার সামনে প্লাস রয়েছে এই জন্য আমাদের +3 থাকবে। এটা আমরা একটু যোগ করে নিলাম আর কি। এরপর আসলে আমরা এগুলোর মানগুলো বের করি। প্রথমে এর মান কোনটা আমি কিন্তু বলেছিলাম। এর মান হচ্ছে এই যে সর্বোচ্চ গুণসংখ্যার যে মধ্যমান, এটা হচ্ছে এর মান। তার এর মান কত 32। এরপর আমাদের সামেশন অফ FI, এই সামেশন অফ FI UI এর মান কোনটা? এই যে একটু আগে যেটা বের করলাম 3, এটা। এরপর n এর মান কোনটা? এটা কিন্তু n, h দিও না আবার। n এর মান কোনটা? n এর মান হচ্ছে টোটাল গুণসংখ্যার যোগফল। এই টোটাল, এই যে এই টোটাল গুণসংখ্যার যোগফল কত আসবে 27 টোটাল গুণসংখ্যার যোগফল। এরপর h মানে কি বলো দেখি? h মানে হচ্ছে ব্যবধান কত 5, আমরা অলরেডি অনেকবার করেছি। এবার আমরা মানগুলো বসে ক্যালকুলেশন করে দিই। এর মান হচ্ছে 32 যোগ সামেশন অফ FI UI এর মান হচ্ছে 3, আর n এর মান হচ্ছে কত 27 ইন্টু h এর মান হচ্ছে 5। এখন আমরা এখানে লিখব 32 যোগ 3 আর 5 যদি গুণ করি 3 5 15 27। এরপর 32 প্লাস 15কে যদি আমরা 27 দ্বারা ভাগ করি, অর্থাৎ 15কে 27 দ্বারা ভাগ করলে আসতেছে কত 0.55। এখন আমরা যদি 32 সাথে 0.55 যোগ করি তাহলে পাবো হচ্ছে 32.55। এটা হচ্ছে আমাদের নির্ণয় গড়। আশা করছি খুব সহজেই বুঝছো। দেখো আরও একবার বুঝিয়ে দিই। প্রথমে তোমাদের যদি গড় নির্ণয় করতে বলা হয়, প্রথমে কি করবা, এরকম একটা ছক আঁকবা। ছকে মোট বক্স থাকবে 1 2 3 4 5টা, আর এইখানে যে কয়টা থাকবে 1 2 3 4 5 6, এটা এইভাবে দিবা। দেওয়ার পরে এরপর শ্রেণী ব্যবধান আমরা এখান থেকে নিয়েছিলাম, গুণসংখ্যা আমরা এখান থেকে নিয়েছি,
মধ্যমান আমরা বের করেছি, ধাপ বিচ্যুতি বের করেছি, এফ আই ইউ আই বের করেছি। বের করার পরে আমরা গড় নির্ণয়ের সূত্রটি লিখেছি। সূত্রটা কি? এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইডেড 10 অ্যান্ড হচ্ছে গুণন হচ্ছে এইচ। এখন কিন্তু তোমাদের এখানে এক্স বার থাকে, তোমরা সামনে যদি করো গড় নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু এক্স বার থাকে, এরকম এক্স বার, ওটা দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নেই। এরপর এর মান বসিয়েছি, সামেশন অফ ইউ এফ আই ইউ এর মান বসিয়েছি, এন এর মান বসিয়েছি, 5 এর মান এইচ এর মান বসিয়েছি 5। এরপর 32 32, 3 আর 5 গুণ করলে 3 5 15, নিচে 27, 32 32, 15 দিয়ে 27কে ভাগ করলে 0.55, এটার সাথে এটা যোগ করলে 32.55। আশা করছি খুব সহজেই বুঝছো তোমরা। এখন আমরা আয়তলেখ অঙ্কন করব। আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করা শেষ, এখন আমরা আয়তলেখটা অঙ্কন করব। আর আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের কিন্তু এরকম একটা ছক কাগজ লাগবে। তোমরা প্রথমে ছক কাগজ সাথে রাখবে, অর্থাৎ হচ্ছে ছক কাগজের মাধ্যমে আমরা আয়তলেখটা অঙ্কন করব। কিন্তু এই আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের কিন্তু আরেকটা বক্স তৈরি করতে হবে। বক্সটা কি দেখো, মানে একটা ছক আঁকতে হবে। ছকটা কি? যখন তোমাকে বলা হবে যে আয়তলেখ অঙ্কন করো, তুমি এরকম একটা ছক আঁকবা, যেমন শ্রেণী ব্যবধান, গুণসংখ্যা, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। শ্রেণী ব্যবধান, গুণসংখ্যা, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, এই ছকটা তোমার মাস্ট বি লাগবে। দেখো এই শ্রেণী ব্যবধানটা আমরা এখান থেকে নিয়েছি, গুণসংখ্যাটা আমরা এখান থেকে নিয়েছি, জাস্ট আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিটা বের করব। কিভাবে বের করব চলো তাহলে আমরা শুরু করি। দেখো এখানে রয়েছে 20 আর এখানে হচ্ছে 24। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বের করার নিয়ম হচ্ছে এইখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার 0.5 আগে লিখবা, মানে 20কে আমরা 0.5 আগে লিখব। কিভাবে? 19.5, 0.5 আগে লিখলাম, আর এটা 0.5 পরে লিখবো, তার মানে 24.5। আবার এটাকে লিখলে 24.5। এরপর হচ্ছে এটাকে যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে 29.5। আবার 30 থেকে যদি আমরা 0.5 কমিয়ে দিই তাহলে পাবো কত? 29.5। এরপর হচ্ছে 34.5, এখানে হচ্ছে 39.5। এরপর হচ্ছে 40 থেকে যদি আমরা 0.5 কমিয়ে দিই তাহলে 39.5 বিয়োগ হচ্ছে 44.5। এই হচ্ছে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বের করলাম। দেখো আরেকবার দেখো কিভাবে বের করলাম। এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা থেকে 0.5 আগে লিখবা, মানে 0.5 এখান থেকে বাদ দিবা, তাহলে 19.5, আর এটার সাথে যোগ করবা 0.5, তার মানে 24.5। আবার এই শর্টকাটে যদি তুমি করো 24.5 এখানে আনবা, তারপরে হচ্ছে এই 29.5 এখানে লিখবা, আবার 29.5 এখানে আনবা, আবার তারপরে এখানে 34.5 এটা লিখবা, আবার এটা এখানে আনবা, এটা লিখবা, এটা এখানে আনবা, এটা লিখবা। জাস্ট এইভাবে বের করলে হয়ে যাবে। এইবার আসো আমাদের আয়তলেখ অঙ্কন করার জন্য সারণী তৈরি করা শেষ। এখন আমাদের ছক কাগজে আগে আয়তলেখ অঙ্কনের আগে এইরকম কিছু কথা লিখতে হবে। কি কথা লিখতে হবে দেখো, যে কি লিখেছি, এক্স ও এক্স অক্ষ বরাবর এক একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই ও ওয়াই অক্ষ বরাবর এক একক ধরে গুণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হলো। এই কথাটুক তুমি লিখে তারপর হচ্ছে তোমার ছক কাগজে তুমি কি করবা, তুমি হচ্ছে এই আয়তলেখটা অঙ্কন করবা। চলো তাহলে আমরা শুরু করি। দেখো এরকম একটা ছক কাগজ নেবা। ছক কাগজ নেওয়ার পর এটাকে আমরা প্রথমে ধরো তুমি যে কোনো জায়গা থেকে উপরে একটু জায়গা রেখে স্পেস রেখে এরকম দিতে পারো। এই পাশ থেকে তুমি একটা বক্স এখানে বাকি রাখবা। দেখো তার মানে আমরা লিখতে পারি, আমি কলম দিয়ে এঁকে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো সহজে। অ্যান্ড এই পাশে যদি একটা দিই বরাবর আমরা দাগ দিই, দেখো কোনটাকে কি বলা হয় সেটা তোমাদের আগে শিখতে হবে। এটাকে বলা হয় x0 x প্রাইম, তোমরা দেখতে পাচ্ছ কিনা, x0 x প্রাইম মানে মাথায় একটা দশমিকের মতো, এটা হচ্ছে প্রাইম। আবার এখানে y0 এই পাশে দিবা হচ্ছে y প্রাইম। কি লিখলাম আমরা, x0 x প্রাইম y0 y এই যে প্রাইম। এবার আসো আমরা এখানে এই যে ছকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা যেটা বের করলাম সেটা এখানে বসিয়ে দেবে, যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা।
দেখো প্রথমে তোমাদেরকে কত ঘর ধরবা সেটা তোমাকে আগে বুঝতে হবে। যে দেখো 1 2 3 4 5, এইখানে হচ্ছে 5 ঘর। আমরা প্রত্যেকবার 5 ঘর করে ধরবো, অর্থাৎ হচ্ছে এইখানে 5, এইখানে 5, এইখানে 5, আবার দেখো এখানে 5, এইখানে 5। আমি একটু মার্ক করে দিচ্ছি। 5 ঘর করে আমরা প্রথমেই করব, ক্যালকুলেশন করব, তাহলে আমাদের জন্য সহজ হবে। এদিকে যে 5, এই যে 5, এই যে 5, এই যে 5। এখন দেখো আমরা এখানে কথাটা কি লিখেছিলাম, যে এক্স ও এক্স অক্ষ বরাবর। তার মানে এই যে এক্স ও এক্স অক্ষ বরাবর 1 একক ধরে, মানে 1 2 3 4 1 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। তার মানে আমরা এখান থেকে লিখবো হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। প্রথমে আমরা নিচে লিখে নিব অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। আমরা এখানে যা লিখেছি তাই মানে যা বলেছি তাই লিখেছি। দেখো এক্স ও এক্স অক্ষ বরাবর 1 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, তাই লিখলাম। এরপর হচ্ছে ওয়াই ও ওয়াই অক্ষ বরাবর 1 একক ধরে গণসংখ্যা। তার মানে এই পাশ দেওয়া হচ্ছে ওয়াই ও ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। আমরা এই পাশে লিখব গণসংখ্যা, গণসংখ্যা। এবার দেখো আমরা মানগুলো বসিয়ে দিব। এই যে তোমরা দেখতে পাচ্ছ কি না, দেখো প্রথমে 19.5 আমরা প্রথমে লিখব হচ্ছে এই যে প্রথমে 5 ঘর পরে এখানে লিখব 19.5। আমরা একটু ক্রস করে লিখি 19.5। এরপর আছে কত, আমরা এর পরেরটা লিখব কত রয়েছে 24.5, অর্থাৎ 19.5 থেকে আমরা লিখব 24.5। এই পাশেরটা না লিখলে হবে, দেখো কত 24.5 আমরা লিখব 24.5। এরপরে কত রয়েছে দেখো 24.5 29.5, কত 29.5 আমরা লিখব হচ্ছে 29.5। এরপরে রয়েছে কত 34.5, 34.5। এরপরে হচ্ছে 39.5, 39.5। এইবার আসো আমরা খুব সহজেই ক্যালকুলেশন করে ফেলব যে এই 19.5 থেকে 24.5-এর মধ্যে গণসংখ্যা রয়েছে কত 3। তার মানে আমাদের 3 ঘর বাড়াতে হবে। এই যে দেখো 19.5 থেকে 24.5-এর মধ্যে আমাদের গণসংখ্যা আছে কত 3। তাহলে এই যে সুন্দর করে গুণ বাইভাবে 1 2 এই যে 3। তার মানে এখান থেকে এই পর্যন্ত এরকম করে তুমি এটা পেন্সিল দিয়ে এরকম করে কি করে দিবে, ভরাট করে দিবে। পেন্সিল দিয়ে ভরাট করে দিবে, সুন্দর করে কি করে দিবে, ভরাট করে দিবে। এখন এইটাকেই বলা হয় ভাঙা অংশ। কিন্তু কেন এটাকে ভাঙা অংশ বলা হলো, এটা কি তোমরা কখনো শুনেছো বা জেনেছো? এই ঘর কেন বাদ দিতে হয়? এই যে দেখো এইখানে আমাদের সংখ্যা শুরু হয়েছে কত থেকে, 20 থেকে নাকি 1 থেকে। যদি আমাদের ডিজিট 1 থেকে শুরু হইতো তাহলে এটা থাকতো না, বাট আমাদের শুরুই তো হয়েছে ভাঙা অংশ থেকে, মানে ভাঙা সংখ্যা থেকে, মানে 20 থেকে শুরু হয়েছে, মানে 1 থেকে শুরু হয় নাই, যার কারণে এখানে এটাকে ভাঙা অংশ বলা হয়, দেওয়া হয়। এরপর আসো 24 থেকে 0.5 থেকে 29.5-এর মধ্যে গণসংখ্যা আছে 5। এই যে দেখো 24.5 থেকে 29.5-এর মধ্যে গণসংখ্যা আছে কত 5। তার মানে আমরা এই পর্যন্ত গেছে কত 1 2 3 4 এই 5, এই 5 পর্যন্ত ভরাট করে দিবা। এই 5 পর্যন্ত কী করবা, সুন্দরভাবে এইভাবে পেন্সিল দিয়ে ভরাট করে দিবা তোমরা। এটা হচ্ছে ভরাট করে দিবা। এরপর আসো কত রয়েছে 29.5 থেকে 34.5-এর মধ্যে গণসংখ্যা রয়েছে 9। এরপর যাবা এই পর্যন্ত 5 6 7 8 9 এই পর্যন্ত ভরাট করবা। এই পর্যন্ত কী করবা, সুন্দর করে এইভাবে একদম স্মুথভাবে ভরাট করে দেবা, যাতে তোমাদের এই দাগগুলো বাইরে চলে না যায়। পেন্সিল দিয়ে সুন্দর করে এইভাবে তোমরা ভরাট করে দিবা। এরপর আসো 34.5 থেকে 39.5, অর্থাৎ এই যে 34.5 থেকে 39.5 পর্যন্ত আমাদের গণসংখ্যা রয়েছে কত 6। অর্থাৎ এই পর্যন্ত আমরা যাব 6 পর্যন্ত, এই পর্যন্ত আমাদের 5, এরপরে 6। এই যে আমরা এইভাবে এটা পূরণ করব, এইভাবে পূরণ করব। এরপর আসো 39.5 থেকে 39.5 থেকে 44.5 পর্যন্ত। এখানে আর একটা লিখতে হবে 44.5 পর্যন্ত আমাদের গণসংখ্যা রয়েছে কত অনলি 4। তার মানে 1 2 3 4, এই যে 4 পর্যন্ত।
ভরাট করে দিলেই কিন্তু আমাদের কি হয়ে যাবে, আয়তলেখটি কমপ্লিট হয়ে যাবে। দেখো এরপরে তুমি এটা কি করবা, এটা যে তুমি যে অঙ্ক করলা খাতায় এই যেভাবে লিখলা, লেখার পরে তুমি এটা পিন আপ করে স্টাপলার দিয়ে পিন আপ করে লাগিয়ে দেবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝছো আয়তলেখটি। আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদের যদি বলা হয় আয়তলেখ অঙ্কন করো, প্রথমে আয়তলেখ অঙ্কন করার জন্য এরকম একটা সারণী তৈরি করবা। সারণীতে কী কী থাকবে, শ্রেণী ব্যবধান থাকবে, গুণসংখ্যা থাকবে, অ্যান্ড হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি থাকবে। তারপর কি হবে, তারপর হচ্ছে তোমরা কি করবা, এক্স ও এক্স অক্ষ বরাবর 1 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই ও ওয়াই অক্ষ বরাবর 1 একক ধরে গুণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হলে এটা লেখার পরে তোমরা এইভাবে কি করবা, এভাবে সুন্দর করে বক্স তৈরি করে দেবা। দেখো এইবার আমরা বহুভুজ অঙ্কন করব, অর্থাৎ আয়তলেখ আমাদের কমপ্লিট করলাম, এখন বহুভুজ অঙ্কন করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বহুভুজ অঙ্কন করব। আর বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের একটা ছক প্রয়োজন। এরকম একটা ছক এঁকে নিতে হবে প্রথমে। তোমাদের যদি বহুভুজ অঙ্কনের কথা বলা হয় তাহলে তোমরা প্রথমে এরকম একটা ছক এঁকে নেবে। আর বহুভুজের ছকে কী কী থাকে দেখো, শ্রেণী ব্যবধান থাকে, শ্রেণী মধ্যমান থাকে, অ্যান্ড হচ্ছে গুণসংখ্যা থাকে। আর শ্রেণী ব্যবধান আমরা কোথায় থেকে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর গুণসংখ্যা কোথায় থেকে নিয়েছি, এই যে গুণসংখ্যা আমরা এখান থেকে নিয়েছি। এখন আসো শ্রেণী মধ্যমান। আর এই শ্রেণী মধ্যমানটা আমরা কীভাবে বের করলাম, দেখো আমরা কিন্তু একদম ক নঙে কিন্তু এই যে বুঝিয়ে দিয়েছিলাম যে মধ্যক শ্রেণীর মধ্যমান কীভাবে বের করা হয়। আমরা আর একবার ট্রাই করি। এই 20 আর হচ্ছে 24 যোগ করবা, যোগ করলে কত, 44, 44-এ 2 দ্বারা ভাগ করলে 22। প্রত্যেকটা কিন্তু এইভাবে তুমি বের করতে পারবে। আর শর্ট টেকনিক হচ্ছে এই 22-এর সাথে যেহেতু আমাদের ব্যবধান রয়েছে এইখানে প্রত্যেকবারে 5 করে, 20 থেকে 24, 25 থেকে 29, প্রত্যেকবার ব্যবধান কত, 5। তার মানে 22-এর সাথে যদি তুমি 5 যোগ করো 27, 27-এর সাথে 5 যোগ করলে 32, 32-এর সাথে 27 যোগ করলে 32-এর সাথে 5 যোগ করলে 37, 37-এর সাথে 5 যোগ করলে 42। সো এইভাবে তুমি পর্যায়ক্রমে বের করতে পারবে। এবার আসো আমাদের বহুভুজ অঙ্কনের পূর্বে আমাদের কিছু কথা লিখে নিতে হবে। এখানে আমরা যেভাবে ছকটি আঁকবো অর্থাৎ হচ্ছে অঙ্কন করব সেইভাবে এখানে কথাগুলো লিখে নিতে হবে। প্রথমে এক্স ও এক্স অক্ষ বরাবর 1 একক ধরে শ্রেণী মধ্যমান এবং ওয়াই ও ওয়াই অক্ষ বরাবর 1 একক ধরে গুণসংখ্যা নিয়ে বহুভুজ আঁকা হলো। প্রথমে এটা লিখবা খাতার মধ্যে, দেন হচ্ছে তোমরা বহুভুজটা অঙ্কন করবা। দেখো বহুভুজ অঙ্কন করার জন্য এরকম একটা ছক নিবা প্রথমে। আর ছকে আমি প্রথমে এঁকে নিয়েছি, যেহেতু আমরা তোমার হচ্ছে যখন আয়তলেখ অঙ্কন করলাম তখন কিন্তু বুঝিয়ে দিয়েছি, এর কারণে আমি এটা আগেই এটা লিখে নিয়েছি। যেমন কি লিখেছি দেখো, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। x0 x প্রাইম, এই পাশে x প্রাইম, y0 y প্রাইম, আমরা এটা লিখে নিয়েছি। আরও একটি কথা তোমাদেরকে বলে নিই, এই যে নিচে ভূমি দেখতে পাচ্ছ এটাকে কি বলা হয় জানো, এটাকে বলা হয় ভুজ। এটাকে কি বলা হয়, এই রাশিটাকে বলা হয় ভুজ। আর এই যে উপর দিকে যেটা গিয়েছে এটাকে বলা হয় কোটি, উপরেরটাকে বলা হয় কোটি, এটাকে বলা হয় ভুজ। তো যাই হোক, এখন আমরা বহুভুজ অঙ্কনের জন্য তোমার হচ্ছে এখানে কি কথা লিখেছি যে এক্স ও এক্স অক্ষ বরাবর 1 একক ধরে শ্রেণী মধ্যমান। তার মানে আমরা এই পাশে নিচে লিখবো হচ্ছে শ্রেণী মধ্যমান, এই পাশে কি লিখবো, শ্রেণী মধ্যমান। তারপরে কি লিখেছি, এবং ওয়াই ও ওয়াই অক্ষ, তার মানে এই যে দেখো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, এক্স ও এক্স অক্ষ মানে হচ্ছে এই এতটুকু, এর মধ্যে আমরা লিখলাম শ্রেণী মধ্যমান। এরপর আমরা লিখেছি কি ওয়াই ও ওয়াই অক্ষ, তার মানে এই ওয়াই ও ওয়াই অক্ষের মধ্যে কি যাবে, গণসংখ্যা, আমরা লিখবো হচ্ছে গণসংখ্যা, আমরা লিখলাম কি গণসংখ্যা। এখন আমরা এই ছক দেখে দেখে পূরণ করব। দেখো এই যে দেখতে পাচ্ছ এই ছকে প্রথমে আমাদের শ্রেণী মধ্যমান কত আছে, 22, শ্রেণী মধ্যমান কত আছে 22। আমরা প্রথমে কি করব, এখানে 5 গড় বাদে এখান থেকে আমরা লিখবো হচ্ছে 22, এখানে লিখবো হচ্ছে 22। এরপর আছে কত দেখো 27, 27, এরপর আমরা লিখবো হচ্ছে এখানে 27। এরপর আছে কত 32, আমরা লিখলাম হচ্ছে 32। এরপর আছে হচ্ছে 37, আমরা লিখলাম হচ্ছে 37। এরপর আছে কত 42, এরপর আমরা লিখবো হচ্ছে এই 42, আমরা লিখলাম। এইবার আমাদের কাজ কি, এইবার আমাদের কাজ হচ্ছে এই পাশ দিয়ে গুণসংখ্যা লেখা। গুণসংখ্যা দেখো এখানে সর্বোচ্চ আছে কত 9, এখানে সর্বোচ্চ গুণসংখ্যা আছে কত 9। এর কারণে আমরা ছোট থেকে লিখি, 5 থেকে আমরা লিখতে পারি। ধরো এখানে 5 গড়, আমরা এখানে লিখলাম হচ্ছে 5,
এখানে লিখলাম হচ্ছে 10, এখানে লিখলাম হচ্ছে 15। যেহেতু 9 পর্যন্তই সর্বোচ্চ সংখ্যা, আমাদের 15 না লিখলে হবে, 10 পর্যন্ত লিখলেই এনাফ। এবার দেখো আমরা খুব সহজে বের করব। দেখো এই 22 থেকে 27-এর মধ্যে, অর্থাৎ হচ্ছে দেখো 22 থেকে 27 হবে না, 22-এর ঘরে দেখো এই শ্রেণীর মধ্যে 22-এর ঘরে গণসংখ্যা আছে কত? 3। তার মানে আমরা এইখান থেকে 3 করে বাড়াবো, 1 2, এই হচ্ছে 3। এরপর আসো 27-এর ঘরে গণসংখ্যা আছে কত? 5। আমরা দেব হচ্ছে 1 2 3 4, এই যে 5। এরপর দেখো 32-এর ঘরে গণসংখ্যা আছে গণসংখ্যা কত আছে? গণসংখ্যা আছে হচ্ছে 9। 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9। এরপরে দেখো 27-এর ঘরে গণসংখ্যা কত রয়েছে? 6। এই পর্যন্ত 5, এই যে 6। এরপরে তোমার হচ্ছে 42-এর ঘরে, অর্থাৎ হচ্ছে শ্রেণীর মধ্যমান 42-এর ঘরে গণসংখ্যা রয়েছে 4। এই যে আমরা দেব হচ্ছে 1 2 3, এই যে 4। এবার আমাদের কাজ কি? এইবার আমাদের কাজ হচ্ছে দেখো এখান থেকে এইভাবে করে আমরা এটাকে মিলিয়ে দিব। এই যে দেখো এইভাবে এই পর্যন্ত আমরা মিলিয়ে দিলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলো একটু স্পষ্ট করে লিখবা, তাহলে কিন্তু এটা স্পষ্ট বোঝা যাবে। এটা হচ্ছে আমাদের বহুভুজ। দেখো বহুভুজটা আমরা কীভাবে আঁকলাম আর একবার আমরা একটু ট্রাই করি। বহুভুজ অঙ্কনের জন্য প্রথমে আমাদের এরকম একটা ছক লাগবে। আমরা একটা ছক নিয়েছি, প্রথমে শ্রেণী ব্যবধান, শ্রেণী মধ্যমান, শ্রেণী গুণসংখ্যা। আর শ্রেণী ব্যবধান আর গুণসংখ্যা আমরা এখান থেকে নিয়েছি, আর শ্রেণী মধ্যমান আমরা এই দুইটা যোগ করে 2 ভাগ করলে এই সংখ্যাগুলো পাবো। এরপর আমরা এখানে কিছু কথা লিখেছি। এক্স ও এক্স অক্ষ বরাবর 1 একক ধরে শ্রেণী বা মধ্যমান এবং ওয়াই ও ওয়াই অক্ষ বরাবর 1 একক ধরে গুণসংখ্যা নিয়ে বহুভুজ আঁকা হলো। এরপর আমরা কি করেছি দেখো, এখান থেকে x0 এক্স প্রাইম অ্যান্ড হচ্ছে y0 ওয়াই প্রাইম আমরা এঁকেছি। এরপরে এই নিচের পাশ দিয়ে আমরা কি লিখেছি দেখো, শ্রেণী মধ্যমান। কারণ হচ্ছে আমরা এই কথার মধ্যে লিখেছিলাম যে এক্স ও এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণী মধ্যমান লিখব, এর জন্য শ্রেণীর মধ্যমান লিখেছি। এরপর আমরা এখানে বলেছিলাম যে ওয়াই ও ওয়াই অক্ষ বরাবর আমরা গুণসংখ্যা লিখব, তাই গুণসংখ্যা লিখেছি। এরপরে দেখো এই 22-এর ঘরে গুণসংখ্যা আছে হচ্ছে কত? 3। 22-এর ঘরে গুণসংখ্যা আছে 3, এর জন্য আমরা 3 পর্যন্ত বাড়িয়েছি। এটা এই পাশে নিয়ে নিই, তোমাদের বুঝতে সহজ হবে। এরপরে হচ্ছে 27-এর ঘরে গুণসংখ্যা আছে 5, 32-এর ঘরে গুণসংখ্যা আছে হচ্ছে 9, অ্যান্ড 37-এর ঘরে আছে হচ্ছে 6, 42-এর ঘরে আছে হচ্ছে 4। এরপর আমরা কি করেছি, এই প্রত্যেকটা রেখা এইভাবে আমরা মিল করে দিয়েছি। তাহলে এটা আমাদের কি হয়ে গেল? এটা আমাদের বহুভুজ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বহুভুজ খুব সহজেই আঁকতে পারবা। বন্ধুরা, এবার আমরা অজীব রেখাটা অঙ্কন করব। দেখো সর্বশেষ আজকের যে অজীব রেখা অঙ্কন করার জন্য কিন্তু এরকম একটা ছক লাগবে। যেমন বহুভুজ আঁকার জন্য একটা ছক প্রয়োজন ছিল, আয়ত লেখার জন্য একটা, এবং হচ্ছে অজীব রেখার জন্য। দেখো অজীব রেখা আঁকার জন্য কি করতে হবে, শ্রেণী ব্যবধান, গুণসংখ্যা অ্যান্ড হচ্ছে ক্রমযোজিত গুণসংখ্যা, এরকম একটা ছক লাগবে তোমার। কি শ্রেণী ব্যবধান, গুণসংখ্যা, এই দুইটা তো আমরা এখান থেকেই পাবো, অ্যান্ড হচ্ছে ক্রমযোজিত গুণসংখ্যা। ক্রমযোজিত গুণসংখ্যাটা কীভাবে বের করতে হয় একটু মনোযোগ দাও তোমরা। দেখো ক্রমযোজিত গুণসংখ্যাটা আমরা এইভাবে বের করব। প্রথমে যে গুণসংখ্যা ছিল এই প্রথম গুণসংখ্যা এখানে লিখে দেবা। এরপর হচ্ছে এই গুণসংখ্যার সাথে এই যে এইটার সাথে এই পাশের যে গুণসংখ্যা এটা তোমরা কি করবা, যোগ করবা। 5-এর সাথে যদি 3 যোগ করো তাহলে কত পাবা? 8। আবার দেখো 8-এর সাথে যদি 9 যোগ করো 17, 17-এর সাথে যদি 6 যোগ করো 23, 23-এর সাথে 4 যোগ করলে 27। এটাই হচ্ছে তোমাদের ক্রমযোজিত গুণসংখ্যা বের করার একটা সিস্টেম। এখন আমরা এই অজীব রেখা আঁকানোর পূর্বে আমরা কিছু কথা লিখব। দেখো এক্স ও এক্স অক্ষ বরাবর হচ্ছে শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা, অ্যান্ড হচ্ছে ওয়াই ও ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গুণসংখ্যা নিয়ে অজীব রেখা আঁকা হলো, এই কথাটুকু লিখব। এরপর হচ্ছে আমরা ছক কাগজ দেব। দেখো আমরা ছক কাগজ নিয়েছি, ছক কাগজে কী লিখেছি, x0 এক্স প্রাইম, y0 ওয়াই প্রাইম। এরপর আমরা কি লিখব, এখানে আমরা লিখব হচ্ছে এই যে দেখো আমরা যে কথা এখানে লিখেছি সেটাই লিখব, এক্স ও এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা, এখানে লিখব শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা, শ্রেণী ব্যাপ্তির উচ্চসীমা। কি লিখলাম? শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা। এরপর আমরা কি লিখেছি যে ওয়াই ও ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গুণসংখ্যা,
তার মানে আমাদের এই পাশ দিয়ে যাবে কি ক্রমযোজিত গুণসংখ্যা, ক্রমযোজিত গণ সংখ্যা, ক্রমযোজিত গুণসংখ্যা। তাহলে চলো আমরা প্রথমে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমাটা লিখি। এখন শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা কোনগুলো? এই যে এই পাশ দিয়ে যে সংখ্যাগুলো আছে এইগুলো হচ্ছে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা। যেমন 20 থেকে 24, প্রথমে আমরা এখানে লিখবো হচ্ছে 5 ঘর, আমরা ভাঙা ঘর এটা বাদ দিব প্রথমে। এরপর আমরা প্রথমে লিখবো 20 থেকে 24 অথবা 19 থেকে 24, যেটা পারো তুমি লিখতে পারো, সমস্যা নেই। আমরা লিখি যে 19 থেকে 24 অথবা 20 থেকে 24 লিখি, 20 থেকে 24। এরপরে আছে হচ্ছে কত? এরপরে হচ্ছে 24 থেকে কত? 29। আমরা এখন আবার এই পাশ দিয়ে যাব, 24 থেকে 29। এরপরে কত? 24 থেকে 29। এরপরটা কত? 29 থেকে 34। এরপরটা কত? 29 থেকে 34। এরপর আছে কত? 29 থেকে 34, 34 থেকে 39। এরপর কত? 34 থেকে 39। এরপর হচ্ছে 40 থেকে 44, 39 থেকে 44, 39 থেকে 44। তোমরা একটু ভালো করে বুঝে নিও, কষ্ট করে দেখো। প্রথমে আমরা কী কী লিখলাম? এই 20 থেকে 24 এটা প্রথমে আমরা নিয়েছি। এরপরে 24 থেকে 29, এরপরে 29 থেকে 34, এরপরে 39 থেকে 44, অর্থাৎ 34 থেকে 39, 39 থেকে 44। এখন আমরা এই যে ক্রমযোজিত গুণসংখ্যা এটা লিখে দেব। দেখো প্রথমে 20 থেকে, এই যে দেখো 20 থেকে 24-এর মধ্যে ক্রমযোজিত গুণসংখ্যা আছে 3। তার মানে আমরা এখানে 1 2, এই যে 3-এ আমরা একটা বিন্দু দিব। এরপরে 25 থেকে 29, অর্থাৎ 24 থেকে 29-এর মধ্যে ক্রমযোজিত গুণসংখ্যা আছে 8। তার মানে আমরা এখান থেকে দেবো হচ্ছে 8, এই পর্যন্ত 5 6 7 8, এই যে 8 পর্যন্ত আমরা দাগ দিলাম। এরপর হচ্ছে কত? 17। এরপর হচ্ছে 29 থেকে তোমার হচ্ছে 29 থেকে 34 পর্যন্ত হচ্ছে 17, এই পর্যন্ত 10 15 16, এই হচ্ছে 17। এরপর কত? তোমার হচ্ছে 17 পরে কত আছে? 23, তার মানে 23। এরপরে 34.39 থেকে তোমার হচ্ছে 29.34 থেকে 34.39-এর মধ্যে আছে হচ্ছে 23। তার মানে এইখানে হচ্ছে 5 10 15, এখানে 20 21 22 23, এই যে হচ্ছে 23। এরপর কত? এরপর হচ্ছে 34.39 থেকে 34.44 পর্যন্ত আমাদের কত রয়েছে? 27। তার মানে এই পর্যন্ত 5 10 15 20 25, এই 26, এই হলো 27। এই হলো কি 27। এইবার আমরা কি করব? একদম এই প্রথম থেকে এইভাবে আমরা কি এই রেখাগুলো এইভাবে যাবে বরাবর, এদিকে আমাদের এই অজীব রেখাটা যাবে। এখন প্রশ্ন হচ্ছে এটা কত পর্যন্ত যাবে? এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ গুণসংখ্যা কত রয়েছে? সর্বোচ্চ আমাদের কত ক্রমযোজিত গুণসংখ্যা রয়েছে? 27। কত? 27। আমরা কিন্তু অলরেডি 27 এই পর্যন্ত আসছি। এরপর থেকে তুমি এক ঘর বাড়িয়ে দেবা, সমস্যা নেই, এই পর্যন্ত রাখলে হবে। এই যে এই পর্যন্ত রাখলে হবে। এটা হচ্ছে আমাদের অজীব রেখা। আমি আরও একবার একটু ডিসকাস করি। দেখো অজীব রেখা কী বলা হয়েছিল? অজীব রেখা তোমাদের যদি অঙ্কন করতে বলা হয়, প্রথমে এরকম একটা ছক আঁকতে হবে, শ্রেণী ব্যবধান, গুণসংখ্যা অ্যান্ড হচ্ছে ক্রমযোজিত গুণসংখ্যা। ক্রমযোজিত গুণসংখ্যা কীভাবে বের করবা? প্রথমে 3-এর 3, এটার সাথে এটা 5 যোগ করলে 8, 8-এর সাথে 9 যোগ করলে 17, 17-এর সাথে 6 যোগ করলে 23, 23-এর সাথে 4 যোগ করলে 27। এরপরে তোমরা এই কথাটুকু লিখবা। লেখার পরে এখানে কী রয়েছে? শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা। এই শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা এখানে লিখবা। লেখার পরে এই পাশে লিখবা হচ্ছে ক্রমযোজিত গুণসংখ্যা। এই পাশে কিন্তু আমরা ক্রমযোজিত গুণসংখ্যাটা কিন্তু লিখে দিই না, আমরা একটু লিখে দেব। ধরো এইভাবে লিখে দেব, এখানে 5 10 15 20 25, এভাবে লম্বালম্বিভাবে ক্রমযোজিত গুণসংখ্যাগুলো লিখে দিলে আরও সুবিধা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুব সহজেই বুঝছো। আরও একটু আমাদের বোঝানো বাকি রয়েছে, সেটা হচ্ছে 20 থেকে 24-এর মধ্যে তার গুণসংখ্যা কত?
আমরা দেখতে পেয়েছিলাম কত রয়েছে, এই যে ক্রমজিত কোনো সংখ্যা হচ্ছে 3, আমরা এই 3 পর্যন্ত গিয়েছি। এরপর হচ্ছে তোমার হচ্ছে 20 থেকে 24-এর পরে 24 থেকে 29, হ্যাঁ 24 থেকে 29-এর মধ্যে রয়েছে কত, তোমার 24 থেকে 29-এর মধ্যে হচ্ছে 8, এই যে 8 পর্যন্ত গেছে। এইভাবে পর্যায়ক্রমে তুমি যদি প্রত্যেকটা পয়েন্ট প্রথমে দেওয়ার পরে এই পয়েন্টগুলো মিলিয়ে দাও বিন্দুগুলো, তাহলে কিন্তু তোমাদের এই অজীব রেখাটা অঙ্কন শেষ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।